সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের রসায়ন বই থেকে পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন অধ্যায়টি থেকে যে একটা টপিক আছে সেটি হচ্ছে আয়নিক বন্ধন। এই আয়নিক বন্ধন টপিকটি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা আজকে আমার চ্যানেলে অবশ্যই প্রথমবার এসেছো, অবশ্যই যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে আয়নিক বন্ধন। একটি আয়নিক বন্ধন কিভাবে ব্যাখ্যা করতে হয় আজকে আমরা সেটা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো আমি আগেই বলে নিই যে তোমরা যারা সামনে পরীক্ষা দিবা বা নবম দশম শ্রেণীতে রয়েছো, তোমরা কিন্তু পঞ্চম অধ্যায়টা দেখলে যখন তোমরা একটা টেস্ট পেপার বা গাইড নিয়ে বসবা, দেখবা যে প্রত্যেকটা গ নাম্বার সৃজনশীল প্রশ্নে কিন্তু এই আয়নিক বন্ধন টপিকে এসেছে। তো তোমরা যদি আজকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করো 10 মিনিট, তো আমি আশা করি তোমরা আয়নিক বন্ধনটা নিজে নিজেই ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে? তো চলো শুরু করি আমরা। তো প্রথমে আমি একটা কথা বলতে চাই যে এখানে আমাদেরকে চিনতে হবে যে নিচের কোনটি ধাতু এবং কোনটি অধাতু, ঠিক আছে? আমরা মনে রাখবো যে ধাতু আর অধাতু, এই ধাতু এবং অধাতু মিলে কিন্তু আমাদের আয়নিক বন্ধনটা হয়ে থাকে। তাহলে আয়নিক বন্ধন কাদের কাদের হয়? আয়নিক বন্ধন হবে আমাদের ধাতু এবং অধাতু মিলে, ঠিক আছে? আয়নিক বন্ধন কিভাবে হবে? ধাতু এবং অধাতু মিলে। এখন আমরা কিভাবে চিনবো যে কোনটি ধাতু কোনটি অধাতু, ঠিক আছে? এখন ধাতু চেনার একটা উপায় হচ্ছে যে আমরা তো ইলেকট্রন বিন্যাস করতে পারি। ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে আমরা ধাতু কিভাবে চিনবো? ধাতু চিনতে হলে সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবো যে সর্বশেষ শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে ধাতু। আর অধাতু চিনবো কিভাবে? অধাতু আমরা চিনবো এভাবে যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা থাকবে হচ্ছে 4, 5, 6। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করার পরেই বুঝতে পারবো যে কোনটি অধাতু কোনটি ধাতু, ঠিক আছে? আর কোন যদি যৌগ আমাদেরকে দিয়ে থাকে, যে একটা হচ্ছে ধরো আমাদেরকে দিয়ে দিচ্ছে একটা যৌগ সোডিয়াম, মৌল সোডিয়াম, আর একটা হচ্ছে ফ্লোরিন। তো আমাদেরকে বলছে যে সোডিয়াম আর ফ্লোরিনের মধ্যে যে যৌগটি গঠিত হয় সেই যৌগটির মধ্যে কি বন্ধন রয়েছে সেটা ব্যাখ্যা করো। তো সোডিয়ামটা ধাতু নাকি অধাতু, ফ্লোরিনটা ধাতু নাকি অধাতু, এটা আমাদেরকে আগে চিনতে হবে, ঠিক আছে? তো আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো কি, দেখি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম Na, সোডিয়াম কিন্তু আমাদের 11, ঠিক আছে? তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে যে 1s, 2s, 2p, 3s। তাহলে আমাদের এখানে 2, 4, 6, তাহলে 10 হয়ে গেল, আর এখানে 1, 11। তারপর আমাদের একটা হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে 9, এটা ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাচ্ছি 1s, 2s, 2p, 4 হয়ে গেছে, এখানে আমরা 5 দিলে 9 পেয়ে যাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দেখো, সোডিয়ামের শক্তি স্তর কয়টি? এখানে সোডিয়ামের প্রথম শক্তি স্তর এটাকে বলে, দ্বিতীয় শক্তি স্তর এটা, তৃতীয় শক্তি স্তর এটা। এটা যেহেতু 1 আছে, n এর মানটা, এটা প্রথম শক্তি স্তর, এখানে n এর মানটা কিন্তু 2। যতগুলো 2 থাকবে সবগুলোই দ্বিতীয় শক্তি স্তর, আর যতগুলো 3 থাকবে ততগুলো আছে তৃতীয় শক্তি স্তর। এভাবে পর আসলে চতুর্থ শক্তি স্তর, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3s। তো সর্বশেষ শক্তি স্তর যদি 3s হয়, 3s ইলেকট্রন সংখ্যা কয়টি? একটি। তো আমরা জানি যে ধাতু কোনটা, যে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা যদি 1, 2, 3-এর মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে ধাতু, আর যদি ইলেকট্রন সংখ্যা যদি থাকে 4, 5, 6-এর মধ্যে তাহলে সেটা হচ্ছে অধাতু। তো তার মানে আমরা বুঝে গেলাম এই সোডিয়ামটা হচ্ছে আমাদের ধাতু। আর ফ্লোরিনের ইলেকট্রন থেকে দেখা যায় যে প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন এবং শেষ শক্তি স্তরে আছে 5 আর 2 7টা ইলেকট্রন। তাহলে আমরা জানি যে অধাতু সর্বশেষ শক্তি স্তরে 4, 5, 6, 7 এভাবে ইলেকট্রন থাকে, 4, 5, 6, 7টা ইলেকট্রন থাকে। তো আমরা বুঝে গেলাম এটা যে এখানে সোডিয়াম এবং ফ্লোরিন একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু। আর আমরা জানি যে আয়নিক বন্ধনটা কিভাবে তৈরি হবে, আয়নিক বন্ধন হবে ধাতু এবং অধাতু মিলে। তো আমরা এখন তোমাদের এইভাবে একটা দুইটা মৌল দিয়ে দিবি, দুইটা মৌলের মধ্যে বলবে যে এই দুইটা মৌলের বন্ধন গঠন ব্যাখ্যা করো। তো বন্ধন গঠন আমরা ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমাদের ইলেকট্রন বিন্যাস দুটো করতে হবে। ইলেকট্রন বিন্যাস গুলো করে আমাদের লিখতে হবে যে এখানে সোডিয়ামটা হচ্ছে একটি ধাতু এবং ফ্লোরিনটা হচ্ছে একটি অধাতু। আমরা জানি যে ধাতু এবং অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। অথবা আমরা একটা সংজ্ঞা জানি আয়নিক বন্ধনের, যে সকল মৌলগুলা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করে সেগুলোকে বলা হয় আয়নিক বন্ধন। এখানে এই দুটো মৌল যদি এরা যদি যৌগ গঠন করতে চায় তাহলে কিন্তু ইলেকট্রন আদান প্রদান করে। কিভাবে ইলেকট্রনটা আদান প্রদান করে আমরা দেখি। আমরা একটা কথা মনে রাখবো, ঠিক আছে? বলো যে তো আমরা একটা কথা মনে রাখবো যে আয়নিক বন্ধন সবসময় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়ে থাকে। এখন ইলেকট্রন আদান প্রদান কিভাবে করবে? যে এই পর্যায় সারণী, আমাদের পর্যায় সারণীটা যে রয়েছে, পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলগুলাই চায় যে নিষ্ক্রিয় মৌল হতে। এখন নিষ্ক্রিয় মৌল কারা? যারা গ্রুপ 18-তে অবস্থিত, যারা গ্রুপ
18তে অবস্থিত। এই যে গ্রুপ নাম্বার 18 মানে সর্বশেষ গ্রুপটা যেটা রয়েছে, প্রথমে মৌল আছে একটা হিলিয়াম, এর পারমাণবিক সংখ্যা কিন্তু 2। তারপর আছে হিলিয়ামের বলা হচ্ছে নিয়ন, এর পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 10। তারপর আছে তোমার আর্গন, এর পারমাণবিক সংখ্যা হলো 18। এইভাবে কিন্তু ইলেকট্রন গুলা মৌলগুলা রয়েছে, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে আরো অনেকগুলো মৌল রয়েছে। ঠিক আছে, তো আমাদের পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলই কিন্তু নিষ্ক্রিয় মৌল হতে চায়। এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এবং নিষ্ক্রিয় মৌল হতে হলে কি হতে হবে, দেখো যে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে 11, তো সোডিয়ামের কাছের ইলেকট্রন কে আছে এখানে 10। তো সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কিন্তু নিয়নের ইলেকট্রন লাভ করবে, মানে 10 হয়ে যাবে। আবার এখানে ফ্লোরিন আছে 9, তো আমাদের 9 মানে হচ্ছে কত, ফ্লোরিন যদি ফির আবার একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 10 হয়ে যাচ্ছে। তার মানে ফ্লোরিন বলতেছে যে আমি একটা ইলেকট্রন গ্রহণ করব, আর নিয়ন বলতেছে যে সোডিয়াম বলতেছে আমি একটা ইলেকট্রন ত্যাগ করব। তো দুজনেই একজন ইলেকট্রন গ্রহণ করবে, একজন ইলেকট্রন ত্যাগ করবে। এই গ্রহণ আর ত্যাগ করার ফলে বন্ধনটা গঠিত হবে এদের মধ্যে। ঠিক আছে, তো আয়নিক বন্ধনটা সাধারণত এভাবে ইলেকট্রন ত্যাগ আর হচ্ছে গ্রহণের মাধ্যমে গঠিত হয়ে থাকে। তো কিভাবে এখন এরা ত্যাগ করবে, চলো আমরা চিত্রের মাধ্যমে দেখাই। চিত্র কিন্তু তোমাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা যদি এখন সোডিয়ামের চিত্রটা আঁকি, সোডিয়ামের Na, তো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, প্রথম শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন আছে 2টা। তারপরে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আমাদের রয়েছে 6 আর 2 8টা। তো আমরা দিয়ে দিব 8টা ইলেকট্রন, 2 4 6 8। ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কিন্তু একটা। তো এদিকে আমরা কিন্তু দিয়ে দেই, তো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে একটা। এখন এদিকে আমরা যদি ফ্লোরিনকে আঁকি, ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আছে, আমরা এর চিহ্নগুলো একটু আলাদা দিব, স্টার স্টার করে দিব। আর দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা, ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে, 8টা ইলেকট্রন আছে। তো 6টা হয়ে গেল আমাদের, 7টা 8টা। তো এখন এই ফ্লোরিনটা কি করবে, ফ্লোরিনটা হচ্ছে এই যে সোডিয়ামের এই ইলেকট্রনটা এই ফ্লোরিন একে দিয়ে দিবে, ফ্লোরিনকে দিয়ে দিবে। তো সোডিয়াম যদি এই ফ্লোরিনকে ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে সোডিয়ামে কি হবে, সোডিয়ামের একটা ইলেকট্রন কিন্তু কম হয়ে যাবে। কম হয়ে যাওয়ার ফলে সোডিয়াম দেখতে হবে এরকম। আমি এটা ছোট করে আঁকি, ধরো এটা আছে সোডিয়াম। তাহলে সোডিয়ামে কিন্তু এই পর্যায়টা, এই ইলেকট্রনটা যদি ফ্লোরিনকে দিয়ে দেয় তাহলে এই পর্যায়টা তো আর দরকার হয় না, কারণ এই পর্যায়টা তো কোনো ইলেকট্রন নাই। সামনে 3 নম্বর পর্যায়টা সোডিয়ামের সরে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি সোডিয়ামের একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমরা এইভাবে সোডিয়ামের এখানে যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য সোডিয়াম প্লাস হয়ে যাবে, ইলেকট্রন ত্যাগ করলে প্লাস হয়। আর এইখানে কি হবে আমাদের, এখানে আমরা এইভাবে চিহ্ন করবো, এখানে চিহ্ন। আর ফ্লোরিন কি করবে, ফ্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য এই পর্যায়টা তো ভর্তি হয়ে গেছে, এখন নতুন একটা পর্যায়ে যুক্ত হবে। তাহলে ফ্লোরিনের কি হইলো, ফ্লোরিনের 2টা ইলেকট্রন থাকলো, তারপরে হচ্ছে তোমার 8টা ইলেকট্রন, এই যে 8টা ইলেকট্রন দিয়ে দিলাম আমি সুন্দর করে, এখানে 8টা ইলেকট্রন দিয়ে দিলাম। আর এই যে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন চলে আসলো, ও না সরি, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে, তার মানে এখানে কিন্তু 7টা, আমি 8টা দিয়ে দিচ্ছি, এখানে 7টা আছে। তো এই শক্তি স্তরটা দরকার নেই ফ্লোরিনের, তাহলে এখানে একটা ইলেকট্রন ছিল, আর ওই যে এই ইলেকট্রন যে ত্যাগ করলো আমরা এই ইলেকট্রনটা এখানে বসিয়ে দিব। তাহলে দেখো ফ্লোরিনের কিন্তু সর্বশেষ শক্তি স্তর 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল। আবার সোডিয়ামেরও 1 2 3 4 5 6 7 8টা। তার মানে এই সোডিয়ামটা একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে সেও অষ্টপূরণ হলো, আবার এই ফ্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে সেও অষ্টপূরণ হলো। আর যদি একটা মৌল যদি অষ্টপূরণ হয় তাহলে সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভ করে। ঠিক আছে, তো আমাদের এইভাবে চিত্র অঙ্কন করে আয়নিক বন্ধনটা ব্যাখ্যা করতে হবে। এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে মাইনাস চিহ্নটা দিতে হবে, কারণ এখানে একটা ইলেকট্রন বেশি আছে এই জন্য, অত নয় এখানে 10 হয়ে গেছে এই জন্য একটা ইলেকট্রন বেশি দিতে হবে, এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তো আমাদের এখন কিভাবে ব্যাখ্যাটা লিখতে হবে একটু আমি আবার ডিটেলসে বলি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ধরো তোমাদেরকে একটা উদ্দীপক দিচ্ছে যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম একটা মৌল দিচ্ছে, সরি একটা দিচ্ছে সোডিয়াম আর একটা দিয়েছে ফ্লোরিন। তো বলছে যে সোডিয়াম আর ফ্লোরিনের মধ্যে কি বন্ধন রয়েছে ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আমরা সুন্দর করে আগে বলবো যে উদ্দীপকের সোডিয়াম এবং ফ্লোরিন মৌল দুটির মধ্যে যে বন্ধন রয়েছে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। কারণ আমরা জানি যে সোডিয়াম একটি ধাতু এবং ফ্লোরিন একটি হচ্ছে অধাতু। যে সকল মৌলগুলা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয় সেই সকল মৌলের মধ্যে আয়নিক বন্ধন রয়েছে। তো এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে, এবং এই একটি ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে ফ্লোরিন গ্যাসে ইলেকট্রন লাভ করে। অপরদিকে ফ্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন রয়েছে, সে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এভাবেই দুটি মৌলই নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হয়ে আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। তো তারপরে শেষে এই চিত্রটা দিয়ে দিব, আমাদের কিন্তু ব্যাখ্যা শেষ হয়ে গেল। ঠিক আছে, তো চলো এখন আমরা কি আরেকটা উদাহরণের মাধ্যমে আয়নিক বন্ধনটা ব্যাখ্যা করে আসি। তো এবার মনে করো যে আমাদের একটা মৌল দিয়েছে ম্যাগনেসিয়াম আর একটা দিয়েছে ক্লোরিন। তো
তো এই ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে কি বন্ধন রয়েছে ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। ইলেকট্রন বিন্যাসটা করলেই বোঝা যাবে যে কিভাবে কি হচ্ছে। তো ম্যাগনেসিয়াম কিন্তু 12, তোমাদের এগুলো জানতে হবে কার কত পারমাণবিক সংখ্যা। ইলেকট্রন বিন্যাস পাঠতে হবে 1s 2s 2p 3s, তো 10 আর 2 12। আর ক্লোরিনের কিন্তু হচ্ছে 17। ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে যে 1s 2s 2p 3s 3p, এখানে 5টা। ঠিক আছে, তো এখন দেখি আমাদের ম্যাগনেসিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা। আমরা জানি যে সর্বশেষ শক্তি স্তরে যদি 1টা 2টা 3টা ইলেকট্রন থাকে তাহলে সেটা ধাতু, তার মানে ম্যাগনেসিয়ামটা একটা ধাতু। এখন ক্লোরিনটা অধাতু না ধাতু দেখি। এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে 8টা আছে, এখানে আছে 7টা। তো আমরা জানি যে সর্বশেষ শক্তি স্তরে যদি 3 4 5 6 মানে 4 5 6 7 ইলেকট্রন থাকে তাহলে সেটা হচ্ছে অধাতু। তো ধাতু আর অধাতু মিলে কিন্তু আয়নিক বন্ধনটা গঠিত হবে। ঠিক আছে, তো তোমাদের তো বলা থাকবে না যে এই দুটো মৌলের মধ্যে আয়নিক বন্ধন ব্যাখ্যা করো, তোমাদের দুটো মৌল দেওয়া থাকবে, তোমাদেরকে বুঝতে হবে এটা আয়নিক বন্ধন নাকি সমাজের বন্ধন। তো আমরা কিভাবে আয়নিক বন্ধন বুঝবো? এই যে ধাতু আর ধাতু দেখে বুঝবো। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এই যে ম্যাগনেসিয়াম যদি 12 হয়, এই ম্যাগনেসিয়াম কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করবে, কারণ ম্যাগনেসিয়াম নিষ্ক্রিয় হতে যাবে সবসময়। আমি তো বললাম যে প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় হতে চায়। তো এখানে আমাদের নিষ্ক্রিয় মৌল কি আছে? ম্যাগনেসিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কি আছে? 10, মানে ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তো ওই যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কিন্তু 10 ইলেকট্রন হবে। আবার এই যে ক্লোরিন আছে আমাদের কিন্তু 17। এই ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু 18 হবে। এখন তোমরা তো বলতে পারো যে ম্যাগনেসিয়াম তো 2 আছে ইলেকট্রন, ঠিক আছে, ওই যদি মনে করো যে 12, ম্যাগনেসিয়াম তো 12, 18 তো নিষ্ক্রিয় মূল্য, ওই যদি হচ্ছে 6টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে তো নিষ্ক্রিয় হওয়া যায়। আবার ফির ক্লোরিন তো মনে করো যে 17, ওই যদি 7টা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তো মনে করো যে নিয়নের ইলেকট্রনের লাভ হয়ে গেল 10-এর। কিন্তু মেন কথা হচ্ছে যে একটা মৌল 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারাটা সহজ নাকি 7টা 8টা ইলেকট্রন গ্রহণ করাটা সহজ? তো অবশ্যই ত্যাগ করাটা সহজ, মানে এক কথায় যেটা কম মৌল। তো আমরা এটা মনে রাখবো যে সবচেয়ে কাছাকাছি যেটা আছে সেটা, যেমন সোডিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করবে তাহলে এদিকে মনে করো যে 10 ইলেকট্রনের লাভ হয়ে গেল। তো আসলে আমাদেরকে এখন বুঝতে হবে যে যৌগটা কি হবে। এখন যৌগটা তো আমাদের যদি না জানি তাহলে হবে না। তো ম্যাগনেসিয়াম যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে আর ওই 2টা ইলেকট্রন ত্যাগ করলে নিষ্ক্রিয় হবে, তার মানে অবশ্যই ম্যাগনেসিয়ামের সঙ্গে যেই মৌলটা হবে সেটা অবশ্যই 2টা দিতে হবে। ঠিক আছে, অনেকজনে কিন্তু এটা লিখতে পারে না। এটা যদি না লিখে তাহলে কিন্তু আর পুরা অংশটাই ভুলে যাবে। ঠিক আছে, তো আমাদেরকে বুঝতে হবে যে এই যৌগটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে হচ্ছে MgCl2। এখন এই যে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন, দেখো আমরা যদি মাঝখানে একটা ম্যাগনেসিয়াম আঁকি, এই ম্যাগনেসিয়াম প্রথম শক্তি আছে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি আছে ইলেকট্রন আছে 8টা। ঠিক আছে, তৃতীয় শক্তি আছে ইলেকট্রন আছে কয়টা? 2টা ইলেকট্রন আছে। আমরা কি করব, এইদিকে আমরা 2টা ক্লোরিন আঁকি। এটা আমরা ক্লোরিন দিলাম। তো ক্লোরিনের প্রথম শক্তি আছে ইলেকট্রন আছে 2টা, আবার দ্বিতীয় শক্তি আছে ইলেকট্রন আছে কয়টা? 8টা। দ্বিতীয় শক্তি আছে ইলেকট্রন আছে 8টা, তৃতীয় শক্তি আছে ইলেকট্রন আছে 5টা। তো 1টা 2টা 3টা 4টা, আর এখানে দিলাম 5টা। তাহলে এখানেও 5টা আছে। আবার এই ক্লোরিন যেহেতু আমাদের 2টা, আমরা দুই পাশে 2টা ক্লোরিন নিয়ে নিব। তো এখানে দিয়ে দিলাম প্রথম শক্তি আছে 1টা আছে, 2টা আছে। দ্বিতীয় শক্তি আছে কয়টা? দ্বিতীয় শক্তি আছে 8টা আছে ইলেকট্রন। আর তৃতীয় শক্তি আছে আমাদের আছে 5টা ইলেকট্রন। তো আমরা দিয়ে দিলাম 5টা ইলেকট্রন, এখানে 4টা আর এখানে দিলাম একটা 5টা। তো কি হবে আমাদের অবশ্যই এই যে ম্যাগনেসিয়ামের যে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, আমরা এই ক্লোরিনকে এইভাবে দেখাই দেবো তীর চিহ্ন দিয়ে, যে এইভাবে ক্লোরিনকে দিয়ে দিবে। তো এইভাবে যদি ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে কি হবে আমাদের অবশেষে চিত্রটা, ম্যাগনেসিয়াম যদি এই 2টা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এই শক্তি স্তরটা ফাঁকা হয়ে যাবে। তো আমাদের তখন শক্তি স্তর দিতে হবে 1টা 2টা। তো আমরা তখন ম্যাগনেসিয়ামের শক্তি স্তরটা দিব এভাবে যে 1টা 2টা, আর এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ঘাটতি লিখে দেবো, মানে প্লাস থাকা মানে ঘাটতি। অপর পাশে এদিকে ক্লোরিনের কি হবে, ক্লোরিনে কিন্তু এই এখানে এসে একটা ইলেকট্রন এসে বসে যাবে। তো 7টা ইলেকট্রন আছে, আমি ভুল লিখছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ক্লোরিনে 7টা আছে, 7টা। তো ক্লোরিনে কি হবে, ক্লোরিনের এই যে এখানে 2টা, তারপরটাতে তো 8টা আছে, আমি দিলাম না, আমি শর্টকাট দিলাম। আর তারপরটাতে 7টা ছিল, এখন হয়ে গেল কয়টা? এখন 2টা বেশি হয়ে গেল এখানে, মানে একটা বেশি হয়ে গেল, এই জন্য আমরা এখানে মাইনাস দিব। আর এইদিকেও আমরা দিব এখানে, ওই চিত্রটাই হবে এটা। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের এই যে এখানে একটা এক্সট্রা ছিল আর একটা আমাদের গোল দিতে হবে, কারণ এই গোল ইলেকট্রনটা এটাকে দিয়ে দিতে, তাহলে ক্লোরিন গ্রহণ করছে আর ম্যাগনেসিয়াম হচ্ছে ত্যাগ করছে। এভাবে চিত্রগুলো দিয়ে দিলে আমাদের কিন্তু হয়ে গেল। তো ব্যাখ্যাটা আমরা এভাবে দিব, কথাগুলো তো লিখতে হবে না, তাহলে কথাগুলো আমরা কিভাবে লিখবো, যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি আছে 2টি ইলেকট্রন রয়েছে, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করলে নিয়নে ইলেকট্রন লাভ করে। অপর পাশে ক্লোরিন এর সর্বশেষ শক্তি আছে 7টি ইলেকট্রন রয়েছে, 7টি ক্লোরিন
ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত দুটি ইলেকট্রন, দুটি ক্লোরিন ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো এভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তাদের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়। তো আমরা শেষে এই দুটো চিত্র দিয়ে দিব। এভাবেই আমাদেরকে আয়নিক বন্ধন ব্যাখ্যা করতে হবে। তো আশা করি তোমরা কিন্তু বুঝে গেছো। যদিও সমস্যা হয় তাহলে কমেন্ট করবা, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাটা দূর করার। ঠিক আছে? তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আমি এভাবে প্রতিদিন তোমাদের টপিক বাই টপিক ক্লাস নিতে থাকবো, তোমাদের অবশ্যই উপকারে আসবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থেকো।